আমি ঐথি বসে যে বাসর ঘরে বসে আছি। আজ আমার বিয়ে হয়েছে একটা অজানা অচেনা লোকের সাথে বিয়ে। শুধু তার নামটা জানি, কিন্তু তাকে কোনোদিনও দেখিনি। বাবা অবশ্যই বিয়ের আগে দেখা করতে বলেছিল, কিন্তু আমি দেখা করতে চাইনি। আমি বিয়ে করতে চাইনি, আমারও লেখাপড়া করতে চেয়েছিলাম, কিন্তু হলো না। আমি সেই মানুষটার জন্য অপেক্ষা করতে করতে কখন যে ঘুমিয়ে গেলাম জানি না। হঠাৎ আমি অনুভব করলাম কে যেন আমার ঠোঁটে ঠোঁট দিয়ে চেপে ধরেছে। আমার ঘুম ভেঙে গেল। আমি তাকে সরাতে চাইছি না, পারছি না। অবশেষে জোরে ধাক্কা দেওয়ায় সে ছিটকে পড়ে বিছানায় এক কোণ পাশে। আমি উঠে বসে হাঁপাতে লাগলাম। ওই তো, পাগল নাকি আপনি? সে কিছুই বলল না, শুধু সে আমাকে আবার জোর করে শুইয়ে দিল। আমার গলায় গালে পাগলের মতো চুমু দিচ্ছে। চুমু না, কামড় বসাচ্ছে বুঝতে পারলাম। আর আমি তাকে বাধা দেওয়ার চেষ্টা করছি। অসহ্য ব্যথা আমার চাপা গঙ্গানি না, সে আমার কোনো বাধায় মারল না। অবশেষে আমি তার শক্তির কাছে হেরে গেলাম। সে বিজয়ী হলো। সে উঠে বালকনিতে চলে গেল। আগুনের মতো কি যেন জ্বলছে, বুঝতে পারলাম সিগারেট খাচ্ছি। রুমটা অন্ধকার। আমি তার মুখটা দেখতে পাচ্ছি না। আর খুব জানতে ইচ্ছে হচ্ছিল কেন আমার সাথে এরকম করলো। আমি ওনার কি ক্ষতি করেছিলাম? আমি এতক্ষণ শুয়েছিলাম, বিছানা থেকে উঠতে গেলেই মাথাটা ঘুরে গেল। আমি ফ্লোরে পড়ে গেলাম। তারপর আর কিছু মনে নেই। যখন চোখ খুললাম তখন দেখি সকাল হয়ে গেছে। আমি চারিপাশে চোখ বুলিয়ে দেখলাম কেউ নেই, কিন্তু আমি তো ফ্লোরে পড়েছিলাম। তাহলে বিছানায় ওঠালো কখন? হয়তো সেই জানোয়ারটা বিছানায় তুলেছে। ছি, বিয়ের বাবার মুখে যে ধরনের বর্ণনা শুনেছিলাম, আজ কোনো জাতি তা মিথ্যা মনে হচ্ছে। কালকে এই ঘটনার পর আমি তাকে কোনোদিনও স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। আচ্ছা, মানুষটা কি একটা রাতও অপেক্ষা করতে পারলো না? কাঁদতে কাঁদতে রুমে চারপাশটা আবার চোখ বুঝালাম। রুমটা দেখে বোঝা যাচ্ছে মানুষ খুব শৌখিন, খুব গোছালো একটা রুম। এই রুমের সব জিনিস গোছানো, শুধু আমি অগোছালো হয়ে পড়ে আছি। বিছানা থেকে উঠে নিজেকে গুছিয়ে ওয়াশরুমে গিয়ে লম্বা শাওয়ার নিলাম। শরীরের রাতে জানোয়ারের দেওয়া দাগগুলো তুলতে ব্যথার চেষ্টা লাগালাম অনেকক্ষণ। কড়া নীল রঙের শাড়িটা পরে বেরিয়ে এলাম। আবার রুমে চোখ বুলিয়ে নিলাম। না, কেউ নেই। ভেজা চুলগুলো ছেড়ে দিলাম। কোমর পর্যন্ত চুলগুলো ছড়িয়ে পড়লো। বাহ, তোমার চুলগুলো তো তোমার থেকেও সুন্দর। এরই জন্যে কি হিজাব পরতে নাকি? আমার এই কণ্ঠস্বরটা খুব চেনা। আমি আগেও বহুবার এই কণ্ঠস্বরটা শুনেছি, কিন্তু কার? আমি ঘুরে দাঁড়ালাম, কিন্তু কণ্ঠস্বরের মালিককে দেখে আমি চমকে গেলাম। আরে, এ তো মেঘ, যে আমাকে পাবার জন্য 8-8টা বছর আমাকে প্রপোজ করে এসেছে। আর আমি বারবার না করেছি। সে স্কুল লাইফ থেকেই আমাকে ভালোবাসে, কিন্তু আমি আমার পরিবারকে কষ্ট দিতে পারবো না বলে ওকে বারবার না করেছিলাম। ও আমার ভাইয়ের হাতও মায়েরও খেয়েছে, তারপরেও আমাকে ভুলেনি। অর্থে এই কি তুমি এখানে কি করছো? মেঘ মুচকি হাসি আমার কাছে এসে মুখে পড়ে থাকা চুলগুলো কানের পাশে গুঁজে দিয়ে বলল, মেঘ, কেন? এখানে কি অন্য কারো থাকার কথা ছিল নাকি? হয়তো না, মানে আমাকেও কোনো কথাই বলতে দিল না। ও বলতে শুরু করলো, মেঘ বাবু, 8-8টা বছর তুমি শুধু আমাকে কষ্টই দিয়েছ। তোমার কারণে আমি না ভালো করে খেতে পারতাম, না ঘুরতে পারতাম। তোমাকে ভোলার জন্য আমি সব ধরনের নেশা করেছি, কিন্তু কি বলো তো, তোমার নেশাটাই প্রখর ছিল। অন্য সব নেশা কেটে যেত তোমার কথা ভাবতেই। তোমার জন্য আমার বাবা মাও অনেক কষ্ট পেয়েছি। তোমার ভাইয়েরা তো মায়েরও খেলাম শুধু তোমার জন্য। সেদিন যদি আমি একবার বলতাম, তাহলে তোমার ভাইয়ের লাশ পড়ে যেত। কিন্তু আমি তোমার ভাইয়ের উপর নয়, আমি তোমার উপর সব প্রতিশোধ নেব বলেই ঠিক করেছিলাম। এবার প্রতিশোধের পালা। তুমি তৈরি হও মাই ডিয়ার বউ। কার রাত থেকে শুরু হয়ে গেছে, বুঝতে পারবে কষ্ট কাকে বলে। অর্থ বউ মেঘ। বউ, তোমার সাথে যার বিয়ে হয়েছে সে আর অন্য কেউ নয়, সে মানুষটা আমি। আমি তোমাকে শুধু ভালোবাসি বলে বিয়ে করিনি, তোমার প্রত্যেকটা কষ্টের প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করেছি। ভালোবাসার প্রতিশোধ দুটোই পাবে আমার কাছ থেকে। কিছুই বুঝতে পারছি না। সব কিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। যে আমাকে পাগলের মতো ভালোবাসতো, আজ সে আমাকে কষ্ট দেওয়ার জন্য করেছে। আমি কান্না জড়িত গলায় বললাম, ওই তো, তার মানে তুমি আমাকে কষ্ট দেওয়ার জন্য বিয়ে করেছো? মেঘ, শুধু কষ্ট দেওয়ার জন্য নয়। ওর কথাগুলো শুনে আমি কেঁদে দিলাম। ও আমার চোখের পানি মুছে দিয়ে বলল, মেঘ, আরে এখনো তো কিছুই করলাম না,
তার আগে কেঁদে দিলে। কান্না থামা বাবু প্লিজ। কিন্তু আমার কান্না তো থামছেই না। এবার মনে হয় রেগে গেল। মেঘ, এই কান্না থামতে বলছি না তোকে, কান্না থামা। একটু জোর ধমক দিল। আমিও কান্না থামিয়ে ফেললাম। মেঘ আমাকে দেখে হেসে দিল। মেঘ, ভালোভাবে বললে কাজ করে না। হঠাৎ করেই আমাকে দেওয়ালের সাথে চেপে ধরল। আমার হাতগুলো দেওয়ালের সাথে চেপে ধরতেই আমি তাকে হাতে ব্যথা পাচ্ছি, কিন্তু ও আমাকে ছাড়ছে না। ও আমার ঠোঁটের ঠোঁট দিয়ে চেপে ধরল। আমি ওর থেকে মুক্তি পাওয়ার জন্য হাতগুলো ছাড়ানোর চেষ্টা করছি, লাভ হচ্ছে। উল্টো হাতে চুড়ি থাকার হাত কেটে যাচ্ছে। অনেকক্ষণ পর ছেড়ে দিল। মেঘ, দেখ, এই সময় এমন ছটফট করবি না। তুই আমার বউ, তাই আমার সম্পূর্ণ অধিকার আছে তোকে আদর করার। আমি যখন ইচ্ছা তখন তোকে মারতে পারবো, আবার ইচ্ছে হলে আদরও করতে পারবো। তোর এই শরীরটা এখন আমার, বুঝলি? এই কথাগুলো বলেই ও আমাকে জোরে ধাক্কা মারল। আমি নিজের উপর ব্যালেন্স না রাখতে পেরে গেলাম এবং ড্রেসিং টেবিলে কোনায় ধাক্কা খেলাম। কপালে হাত দিয়ে দেখি কপাল থেকে রক্ত বেরোচ্ছে। মেঘ ঘন ঘন করে রুম থেকে বেরিয়ে গেল। তার আগে ফার্স্ট ইট বক্সটা কোথায় আছে তা বলে গেল। আমি বসে বসে কাঁদতে লাগলাম। এই মেঘ কি সেই মেঘ যে আমাকে পাগলের মতো ভালোবাসত? মেঘ আর কি দোষ দেব? আমি ওর সাথে যে ধরনের বিভেদ করেছি তাতে আমার ওর সাথে ভালো বিভেদ করার প্রশ্নই আসে না। ভালোবাসাও একটা সময় ঘৃণা পরিণত হয়। আর আমি তো মেঘকে সবসময় অবহেলা করে এসেছি, তার ভালোবাসাকে সবসময় প্রত্যাখ্যান করে এসেছি।